গল্পকথন বা আদর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের গল্প তন্দ্রাবিলাস। আজ শুনবেন পঞ্চম এবং শেষ পর্ব। আমেরিকান মহিলা মনস্তত্ত্ববিদ বাবাকে কি বলেছিলেন আমি জানি না। বাবাকে আমি জিজ্ঞেস করিনি, তবে অনুমান করতে পারি যে তিনি বাবাকে কিছু উপদেশ দিয়েছিলেন। বাবা দেশে ফিরেই সেই উপদেশ মতো চলতে শুরু করলেন। প্রথমেই আমার শোবার ঘর বদলে দিলেন। তিনি হয়তো ভেবেছিলেন শোবার ঘর বদলানোর ব্যাপারে আমি খুব আপত্তি করব। নানান ভনিতা করে তিনি বললেন, মা, তোমার এই ঘরটা খুব ছোট, তুমি বড় হয়েছ, তোমার আরো বড় ঘর দরকার। তাছাড়া আমি ভাবছি তোমাকে একটা কম্পিউটার কিনে দেব, কম্পিউটার টেবিল সেট করার জন্যও জায়গা লাগবে। আমি তাকে কথা শেষ করতে দিলাম না, তার আগেই বললাম, বাবা, আমাকে তুমি একটা বড় ঘর দাও। এই ঘরটা আসলেই ছোট। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, নতুন ঘরে যখন যাচ্ছ তখন এক কাজ করা যাক, নতুন ঘরের জন্য আলাদা করে ফার্নিচার কেনা যাক। আমি বললাম, আচ্ছা। বাবা বললেন, আমার পাশের ঘরটা তুমি নিয়ে নাও, বাবা মেয়ে পাশাপাশি থাকবো। কি বলো, ভালো হবে না? খুব ভালো হবে বাবা। আমার ঘর বদল হলো, নতুন ফার্নিচার এলো, যা ভেবেছিলাম তাই হলো। পুরোনো খাট বদলে কেনা হলো আধুনিক বক্স খাট, যার নিচে বসার উপায় নেই। সাইকিয়াট্রিস্ট নিশ্চয়ই বাবাকে এই বুদ্ধি দিয়ে দিয়েছিলেন। একদিন কলেজ থেকে ফিরে দেখি আমার আগের শোবার ঘরের কোনো ফার্নিচার নেই। সব ফার্নিচার কোথায় যেন পাচার করা হয়ে গেছে। বাবার পাশের ঘরটা সুন্দর করে সাজানো, নতুন ফার্নিচার, একটা টেবিলে ঝকঝকে কম্পিউটার। কম্পিউটার কিনে দেবার কথাও হয়তো সাইকিয়াট্রিস্ট বাবাকে বলে দিয়েছিলেন। কম্পিউটারে নানা ধরনের খেলা নিয়ে আমি ব্যস্ত থাকব, খাটের নিচে কে বসে আছে তা নিয়ে মাথা ঘামাবো না। নতুন ঘরে থাকতে এলাম। বাবা আবার ঘরের দরজায় লাল ফিতা দিয়ে রেখেছেন, ফিতা কেটে ঢুকতে হবে। গৃহে প্রবেশের মতো ঘর প্রবেশ অনুষ্ঠান। বাবা বললেন, এসএসসিতে তুমি খুব ভালো রেজাল্ট করেছো বলে এই কম্পিউটার। আমি বললাম, থ্যাংক ইউ। নতুন যুগের কম্পিউটার খুব পাওয়ারফুল, 2 গিগাবাইট মেমোরি। এই কম্পিউটার দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। অনেক কিছু মানে? কম্পিউটার গ্রাফিক্স করা যাবে, অ্যানিমেশন করা যাবে, ইচ্ছে করলে ডিজনির মতো লিটল মারমেইড জাতীয় কার্টুন ছবিও বানিয়ে ফেলতে পারো। তোমার যা বুদ্ধি, ভালো কম্পিউটার পেলে তুমি অনেক কিছু করতে পারবে। আমার যে খুব বুদ্ধি তা তুমি বুঝলে কি করে? তোমার রেজাল্ট দেখে বুঝেছি। আমি তো কল্পনাও করিনি তুমি এত ভালো রেজাল্ট করবে। মিসির আলি সাহেব, প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়েও আমি খুব ভালো রেজাল্ট করি। কেমন ভালো জানেন? সব পত্রিকায় আমার ছবি ছাপা হয়। আমার প্রিয় লেখককে, প্রিয় গায়ককে, প্রিয় খেলোয়াড়কে এইসবও ছাপা হয়। ওই প্রসঙ্গ থাক, কম্পিউটার প্রসঙ্গে চলে আসি। বাবা শুধু যে আমাকে কম্পিউটার কিনে দিলেন তাই না, আমাকে সবকিছু শেখানোর জন্য একজন ইনস্ট্রাকচার রেখে দিলেন। ইনস্ট্রাকচারের নাম হাসিবুর রহমান। লোকটা লম্বা, রোগা, ইটে চাপা পড়ে থাকা ঘাসের মতো চেহারা। বয়স এই ধরুন 25-26। দেখতে ভালো, মেয়েদের মতো টানা টানা চোখ। একটা ভুল কথা বলে ফেললাম, সব মেয়েদের তো আর টানা টানা চোখ থাকে না। কম্পিউটারের সব বিষয়ে হাসিবুর রহমানের জ্ঞান অসাধারণ, কিন্তু লোকটি হতদরিদ্র, তার থাকার জায়গা পর্যন্ত নেই। রাতে সে ঘুমায় একটা কম্পিউটারের দোকানে। তাকে অতি সামান্য কিছু টাকা সেই দোকান থেকে দেয়া হয়, এতে তার দুবেলা খাওয়াও বোধ হয় না। তবে এতেই সে খুশি। এত অল্পতে কাউকে খুশি হতেও আমি আগে দেখিনি। বাবা আমাদের বাড়িতে তাকে থাকতে দিলেন। আমাদের গ্যারেজে 3টা কামরা আছে, একটা দারোয়ানের, একটা ড্রাইভারের, একটা কামরা খালি। সেই খালি কামরাটায় তাকে থাকতে দেয়া হলো। সে মহা খুশি। সারাদিন খসা মজা করে ঘর সাজালো। আমার কাছে এসে ক্যালেন্ডার চাইলো, দেয়ালে সাজাবে। তার পড়াশোনা সামান্য, এসএসসি সেকেন্ড ডিভিশন। টাকা পয়সার অভাবে এসএসসির বেশি পড়তে পারেনি। কম্পিউটারের দোকানে কাজ নিয়েছে, নিজের আগ্রহে কম্পিউটার শিখেছে। ভদ্রলোককে আমার কয়েকটি কারণে পছন্দ হলো। প্রথম কারণ, তিনি আমাকে অত্যন্ত সম্মান করেন, আমাকে দেখা মাত্র লাফ দিয়ে উঠে দাঁড়ান। দ্বিতীয় কারণ, আমার প্রতিটি কথা তিনি বিশ্বাস করেন। যেহেতু তিনি আমাকে
কম্পিউটার শেখাতে এসেছেন। প্রথম দিনই আমি তাকে স্যার ডাকলাম। তিনি খুবই লজ্জা পেয়ে বললেন, ম্যাডাম, আপনি আমাকে স্যার ডাকবেন না, আমার খুবই লজ্জা লাগছে। আপনাকে তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকবেন। আমার নাম হাসিব। আপনাকে হাসিব ডাকবো? জি। আচ্ছা, বেশ, তাই ডাকবো। আমি সহজভাবেই তাকে হাসিব ডাকা শুরু করলাম। ভদ্রলোক আমার কম্পিউটার টিচার হলেও তার সঙ্গে আমার কথাবার্তার ধরন ছিল মুনিব কন্যা এবং কর্মচারীর মতো। আমার তাতে কোনো অসুবিধা হচ্ছিল না, ওনারও হচ্ছিল না। স্যার ডাকলেই হয়তো অনেক বেশি অসুবিধা হতো। কম্পিউটারের নানান বিষয় আমি খুব আগ্রহ নিয়ে শিখতে লাগলাম। উনিও খুব আগ্রহ নিয়ে শেখাতে লাগলেন। বুদ্ধিমতী আগ্রহী ছাত্রীকে শেখানোর মধ্যেও আনন্দ আছে। সেই আনন্দ তার চোখে মুখে ফুটে উঠত। রাত জেগে জেগে তার সঙ্গে আমি 3D স্টুডিও এবং মাইক্রোমিডিয়া ডিরেক্টর এই দুটি প্রোগ্রাম শিখেছি। একটা সফটওয়্যার তৈরি করেছি, যে সফটওয়্যারে কম্পিউটারের পর্দায় শরীফা এসে উপস্থিত হবে। তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব দেবে। সহজ প্রশ্ন, কিন্তু অদ্ভুত জবাব। যেমন প্রশ্ন, আপনার নাম? উত্তর, আমার কোনো নাম নেই, আমি হচ্ছি ছায়াময়ী। ছায়াদের কি নাম থাকে? প্রশ্ন, আপনার পরিচয় কি? উত্তর, আমার কোনো পরিচয় নেই। পরিচয় মানেই তো ব্যাখ্যা ও বর্ণনা। আমাকে ব্যাখ্যা ও বর্ণনায় ধরা যাবে না। পর্দায় প্রশ্নের উত্তরগুলি লেখা হবে না। পর্দায় ভাসবে শরীফার বিচিত্র সব ছবি এবং উত্তরগুলি ধাতব কণ্ঠে শোনা যাবে। হাসিব একদিন জিজ্ঞেস করলেন, খুব ভয়ে ভয়ে, আমাকে যে কোনো প্রশ্নই খুব ভয়ে ভয়ে করেন। ভাবটা এরকম যেন প্রশ্ন শুনলেই আমি রেগে যাব। শরীফাকে? আমি বললাম, শরীফা একটি মৃত মেয়ে। ও আচ্ছা, আপনি কি ভূত বিশ্বাস করেন? জি করি, করব না কেন? ভূত দেখেছেন কখনো? জি না। আপনি যদি শরীফাকে দেখতে চান, আমি তাকে দেখাতে পারি। ওর সঙ্গে আমার ভালো পরিচয় আছে। আমি বললেই সে আসবে। জি না, দেখতে চাই না। আমি খুব ভীত। আমি ডাকলেই শরীফা চলে আসবে। আপনি এটা বিশ্বাস করলেন? বিশ্বাস করব না কেন? আপনি তো আর শুধু শুধু মিথ্যে কথা বলবেন না। আপনি সেই ধরনের মেয়ে না। আমি কোন ধরনের মেয়ে? খুব ভালো মেয়ে। আপনি কম্পিউটারের মতো আধুনিক জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, আবার ভূত বিশ্বাস করেন। জি, ভূত বিশ্বাস করি, জিনও বিশ্বাস করি। কোরআন শরীফে জিনের কথা আছে। একটা সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে জিন। তাই বুঝি? জি। আপনি আমাকে একটা ভূতের গল্প বলুন তো। ম্যাডাম, আমি ভূতের গল্প জানি না। কিছু না কিছু নিশ্চয়ই জানেন, মনে করে দেখুন। ছোটবেলায় ভয় পেয়েছিলেন এমন কিছু। খুব ছোটবেলায় একবার শ্মশান কোকিলের ডাক শুনেছিলাম। কিসের ডাক শুনেছিলেন? শ্মশান কোকিল। ভয়ঙ্কর ডাক। কেউ যদি শ্মশান কোকিলের ডাক শুনে, তার নিকট আত্মীয় মারা যায়। আপনার কি কেউ মারা গিয়েছিল? আমার বাবা মারা গিয়েছিলেন। মৃত্যুর পর তাকে কখনো দেখেছেন? প্রায়ই স্বপ্নে দেখি। স্বপ্নের কথা বলছি না, জাগ্রত অবস্থায় তাকে কখনো দেখেছেন? জি না। শ্মশান কোকিল পাখিটা দেখতে কেমন? দেখতে কেমন জানি না ম্যাডাম, শ্মশানের আশেপাশে থাকে, কেউ দেখে না। আপনাদের গ্রামে শ্মশান আছে? জি আছে, মহাশ্মশান, খুব বড়। আমার শ্মশান দেখতে ইচ্ছে করে। আপনি কি আমাকে আপনাদের গ্রামে নিয়ে যাবেন? উনি হতভম্ব গলায় বললেন, থাকবেন কোথায়? কেন, আপনাদের গ্রামের বাড়িতে? অসম্ভব কথা বলছেন ম্যাডাম, আমরা খুবই গরিব। খড়ের চালা ঘর, মাটির দেয়াল। হাসিব খুবই নার্ভাস হয়ে গেলেন। তার ভাবটা এরকম যেন এখনই তাকে নিয়ে আমি তাদের গ্রামের বাড়িতে রওনা হচ্ছি। মানুষের সারল্য যে কোনো পর্যায়ে যেতে পারে। মানুষের সারল্য যে কোনো পর্যায়ে যেতে পারে, তা তাকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। তবে হাসিব বোকা ছিলেন না। আমাদের ধারণা সরল মানুষ মানেই বোকা মানুষ, এই ধারণা সত্যি নয়। মিসির আলী সাহেব, আপনার কি ধারণা আমি এই মানুষটার প্রেমে পড়েছি? আমার মনে হয় না। মানুষটাকে আমি করুণা করতাম। প্রেম এবং করুণা এক ব্যাপার নয়। প্রেম সর্বগ্রাসী ব্যাপার। প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি। আগুন যেমন সব পুড়িয়ে দেয়, প্রেমও সব ছারখার করে দেয়। হাসিব নামের মানুষটির প্রতি প্রবল করুণা ছাড়া আমি কিছুই বোধ করিনি। তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগতো, এই পর্যন্তই। আমি নিঃসঙ্গ একটা মেয়ে। কারো সঙ্গে কথা বলার ইচ্ছা হওয়াটাকেও আপনি নিশ্চয়
অস্বাভাবিক বলবেন না। ছোটবেলা থেকেই আমার অনেক খেলনা ছিল। খেলনা নিয়ে খেলতে ভালো লাগতো। হাসিবের সঙ্গে আমার ব্যাপারটাও সেরকম। সে ছিল আমার কাছে মজার একটা খেলনার মতো। তাকে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলে ভয় দেখাতাম। শরীফার গল্প, আমার ছোট মার গল্প। মানুষটা ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। দেখে আমার এমন মজা লাগতো। আমি তখন একটা অন্যায় করলাম, খুব বড় ধরনের অন্যায়। একটা নির্দোষ খেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার অন্যায়। আমি তাকে ভয় দেখালাম। কিভাবে ভয় দেখালাম জানেন? শরীফা সেজে ভয় দেখালাম। তিনি সে রাতে আমাকে কম্পিউটার শেখানো শেষ করে তার ঘরে ঘুমোতে যাবেন। আমি বললাম, আপনি কি ভাত খেয়েছেন? তিনি বললেন, জি না, ভাত রাঁধবো, তারপর খাবো। আমি বললাম, এত রাতে ভাত রেঁধে খেতে হবে না, আমি বুয়াকে বলে দিচ্ছি, আপনাকে খাইয়ে দেবে। একেবারে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যান। তিনি সুবোধ বালকের মতো মাথা নাড়লেন। হাসিব যখন ভাত খাচ্ছিলেন, তখন আমি গ্যারেজে তার ঘরে উপস্থিত হলাম। কেউ আমাকে দেখল না। দারোয়ান দুজনে ছিল গেটে, ড্রাইভার বাইরে। আমি কয়েক সেকেন্ড ভাবলাম, তারপর হুট করে তার ঘরে ঢুকে গেলাম। ঠিক করে রাখলাম অনেক রাত পর্যন্ত খাটের নিচে বসে থাকব। তিনি খাওয়া শেষ করে ঘরে ঢুকবেন, দরজা লাগাবেন, তারপর ঘুমিয়ে পড়বেন। তখন হাসির শব্দ করে তার ঘুম ভাঙাবো। ঘুম ভাঙতেই তিনি শব্দ শুনে খাটের নিচে তাকাবেন। আধো আলো আধো অন্ধকারে এলোমেলো চুলে শরীফা বসে আছে, সম্পূর্ণ নগ্ন, এক ভয়ঙ্কর তরুণী। তার কাছে কি ভয়ঙ্করই না লাগবে, ভাবতেও আনন্দ। কে বলছেন? আমার নাম মিসির আলী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কথা বলছো নিশি? জি। তুমি ভালো আছো? জি। আরো আগেই টেলিফোন করতাম। আমার নিজের টেলিফোন নেই। আমি সাধারণত একটা পরিচিত দোকান থেকে ফোন করি। সেই দোকান গত এক সপ্তাহ ধরে বন্ধ। বন্ধ কেন? জানি না কেন, খোঁজ নেইনি। একটা দোকান এক সপ্তাহ হলো বন্ধ, আর আপনি হলেন বিখ্যাত মিসির আলী। আপনি খোঁজ নেবেন না? খোঁজ নেওয়াটা তেমন জরুরি মনে করিনি। আমার তো ধারণা ব্যাপারটা খুব জরুরি। বড় ধরনের কোনো কারণ ছাড়া কেউ এক সপ্তাহ ধরে দোকান বন্ধ রাখে না। আজকে আপনি সেই দোকান থেকে টেলিফোন করেছেন? হ্যাঁ। ওর দোকান বন্ধ রেখেছিল কেন? দোকানের মালিকের মেয়ের বিয়ে ছিল। তিনি দোকানের সব কর্মচারীদের নিয়ে দেশের বাড়িতে গিয়েছিলেন। ও আচ্ছা। মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি? না, আমার সঙ্গে তেমন পরিচয় নেই। কম পরিচয় থাকলেও তো আপনাকে দাওয়াত দেওয়ার কথা। আপনি এত বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত মানুষরা খুব দাওয়াত পায়। সবাই চায় তাদের অনুষ্ঠানে বিখ্যাতরা আসুক। তুমি যত বিখ্যাত আমাকে ভাবছো, আমি তত বিখ্যাত নই। আপনি কি আমার লেখাটা পড়েছেন? হ্যাঁ। পুরোটা পড়েছেন? না, পুরোটা পড়িনি। কতদূর পড়েছেন? তুমি হাসিব সাহেবকে ভয় দেখানোর জন্য খাটের নিচে বসে রইলে পর্যন্ত। বাকিটা পড়েননি কেন? আমার যতটুকু পড়ার পড়ে নিয়েছি। বাকিটা পড়ার দরকার বোধ করছি না। আমার মনে হচ্ছে সবটা পড়ে ফেললে কনফিউজড হয়ে যাব। আমি কনফিউজ হতে চাচ্ছি না। তোমার লেখার প্রধান লক্ষ্য মানুষকে কনফিউজ করা, বিভ্রান্ত করা। আপনি একটু ভুল করছেন। এই লেখাগুলি আমি আপনার জন্য লিখেছি, মানুষকে বিভ্রান্ত করার জন্য লিখিনি। তা ঠিক। হ্যাঁ, আমাকে বিভ্রান্ত করা তোমার প্রধান লক্ষ্য ছিল। আমার ধারণা ছিল আপনি পুরো লেখাটা পড়বেন, তারপর টেলিফোন করবেন। তোমার সব ধারণা যে সত্যি হবে তা মনে করা কি ঠিক? সাধারণত আমার সব ধারণাই সত্যি হয়। শুনো নিশি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কথা তো বলছেন। এভাবে না, মুখোমুখি বসে কথা বলতে চাই। তোমার পাণ্ডুলিপিও নিশ্চয়ই তুমি ফেরত চাও, চাও না? চাই। আমার কাছে তোমার কিছু জিনিসপত্রও আছে, হ্যান্ডব্যাগ, সুটকেস, বেশ কিছু টাকা। ওগুলি আমি নেব না। টাকা নেবে না? টাকাটা আপনি রেখে দিন। আপনি রহস্য সমাধানের জন্য অনেক কর্মকাণ্ড করেন। আপনার টাকার দরকার হয়। যেমন ধরুন, আমার ছোট মার মৃত্যু কিভাবে হয়েছিল, কেস কি দেয়া হয়েছিল, পোস্টমর্টেম রিপোর্ট কি ছিল, তা জানার জন্য আপনি টাকা খরচ করেননি? করেছি, অতি সামান্যই করেছি। আচ্ছা, একটা কথা, আমাদের বাড়ির ঠিকানা কি আপনি আমার লেখা পড়ে জেনেছেন, না আগেই জেনেছেন? আগেই জেনেছি, থানা থেকে জেনেছি। আপনি পুরনো পত্রিকা ঘাটেননি? ঘেটেছি। আমি নিজে ঘাটিনি, একজনকে ঠিক করেছিলাম, সে ঘেটেছে।
তবে সেখান থেকে বাড়ির ঠিকানা পাননি? আপনি যে এইসব কর্মকাণ্ড করবেন তা কিন্তু আমি জানতাম। তুমি বুদ্ধিমতী মেয়ে। আপনি কি আন্টির সঙ্গে দেখা করেছেন? নিতু আন্টি? তিনি তো এখন মোটামুটি সুস্থ। ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি, উনি দেখা করেননি। শুনো নিশি, আমি কি এখন আসবো? না, আজ না। আজ না কেন? বাবা বাড়িতে আছেন, এই জন্য আজ না। যদিও বাবা আপনাকে খুব শ্রদ্ধা করেন। বাবার ধারণা আপনি সাধারণ মানুষ নন, আপনি মহাপুরুষ পর্যায়ের মানুষ। আপনার উপর লেখা বইগুলি বাবাই আমাকে প্রথম পড়তে দেন। তোমার বাবার সঙ্গে তাহলে তো দেখা করাটা খুব জরুরি। জরুরি কেন? তোমার বাবা যাতে বুঝতে পারেন যে আমি মহাপুরুষ পর্যায়ের কেউ নই, আমি খুব সাধারণ একজন মানুষ। আপনি আমার সমস্যার সমাধান করেছেন? হ্যাঁ। অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে আপনি কথা বলছেন। এত আত্মবিশ্বাস থাকা কি ঠিক? না, ঠিক না। তবে তোমার ক্ষেত্রে আমি ভুল করিনি। একটা জিনিস শুধু জানতে চাচ্ছি। আমি যে খাটের নিচে শরীফাকে দেখতে পাই এবং এখনো দেখতে পাই, তাকে আপনি বিশ্বাস করেন? করি। আপনি কি শরীফাকে দেখতে চান? না, চাই না। অস্বাভাবিক কিছু আমার দেখতে ভালো লাগে না। আমি স্বাভাবিক মানুষ। আমি আমার চারপাশে স্বাভাবিক কর্মকাণ্ড দেখতে আগ্রহী। পৃথিবীতে সবসময় কি স্বাভাবিক কর্মকাণ্ড ঘটে? না, ঘটে না। আচ্ছা, আপনি আসুন। কখন আসবো? আজই আসুন। রাতে আমার সঙ্গে খাবেন। আমি নিজে আপনার জন্য রান্না করব। তুমি রাঁধতে জানো? সহজ রান্নাগুলি জানি। যেমন ডিম ভাজতে পারি, ডাল চচ্চড়ি পারি, ভাত রাঁধতে অবশ্য পারি না। হয় ভাত নরম যাও যাও হয়ে যায়, আর নয়তো চালের মতো শক্ত থাকে। আমি আপনাকে গরম গরম ডিম ভেজে দেব। ডিম ভাজা কি আপনার পছন্দের খাবার? হ্যাঁ, খুব পছন্দের খাবার। আপনি কি আইসক্রিম পছন্দ করেন? হ্যাঁ, করি। আমিও খুব আইসক্রিম পছন্দ করি। বাবা পরশু হংকং থেকে 2 লিটারের একটা আইসক্রিম এনেছেন। বিমানের ক্যাপ্টেন হবার অনেক সুবিধা। প্লেনের ফ্রিজে করে নিয়ে এসেছেন। এত ভালো আইসক্রিম আমি অনেকদিন খাইনি। কালো রঙের আইসক্রিম। আপনাকে খাওয়াবো। আচ্ছা, আমি কি টেলিফোন রাখবো? জি না, আরেকটু ধরে রাখুন। আচ্ছা শুনুন, এই দীর্ঘ সময় যে টেলিফোন করছেন, দোকানের মালিক বিরক্ত হননি? না, হননি। দোকানের মালিক আমাকে খুব পছন্দ করেন। খুব যদি পছন্দ করে তাহলে আপনাকে দাওয়াত করেননি কেন? আসলে আমার খুব রাগ লাগছে। আচ্ছা, ভদ্রলোকের যে মেয়েটির বিয়ে হয়েছে তার নাম কি? নাম তো জানি না। নাম জিজ্ঞেস করে দেখুন। আমার ধারণা মেয়েটির নাম লায়লা। তুমি জানো কি করে? আমি জানি না। আমি অনুমান করছি। আমার অনুমান শক্তি ভালো। আপনি জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা, জিজ্ঞেস করব। তোমার সঙ্গে কথা শেষ হবার পর জিজ্ঞেস করব। জিজ্ঞেস করতে আবার ভুলে যাবেন না যেন। না, ভুলব না। এখন টেলিফোন রাখি। 1 মিনিট ধরে রাখুন। কোনো কথা বলতে হবে না। শুধু ধরে রাখুন। 1 মিনিট পার হবার পর রিসিভার রেখে দেবেন। আচ্ছা। 1 মিনিট শুধু শুধু টেলিফোন ধরে রাখতে বলছি কেন জানেন? না। আচ্ছা থাক, জানতে হবে না। মিসির আলি ঘড়ি ধরে 1 মিনিট টেলিফোন রিসিভার কানে রাখলেন। তারপর রিসিভার নামালেন। মৃত স্টোরের মালিক ইদ্রিস উদ্দিন হাসি মুখে বললেন, টেলিফোন শেষ হয়েছে? জি। আপনার জন্যে চা বানাতে বলেছি। চা খেয়ে যান। চায়ে চিনি খান তো? জি, খাই। মিসির আলি বললেন, আপনার যে মেয়েটির বিয়ে হলো তার নাম কি? তার নাম আফরোজা বানু। আমরা লায়লা বলে ডাকি। মেয়ের বিয়েতে আপনাকে বলার খুব শখ ছিল। আপনার ঠিকানা জানি না, কার্ড দিতে পারিনি। আপনাকে একদিন বাসায় নিয়ে যাব। মেয়ে এবং মেয়ে জামাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনাদের দোয়ায় ছেলে ভালো পেয়েছি। অতি ভদ্র, কাস্টমে আছে। যাব একদিন আপনাদের বাসায়। আপনার মেয়ে এবং মেয়ে জামাই দেখে আসব। বাড়ির সামনে লোহার গেট। গেটের পেছনে খাকি পোশাক পরা দারোয়ান। কিন্তু সব কেমন অন্ধকার। গেটে বাতি জ্বলছে না, পর্চেও জ্বলছে না। দারোয়ানকে দেখে মনে হচ্ছে সে অন্ধকার পাহারা দিচ্ছে। বাড়ির সামনে বাগানের মতো আছে। স্ট্রিট লাইটের আলোয় সেই বাগানকে খুব অগোছালো বাগান বলে মনে হচ্ছে। মনে হচ্ছে এই প্রকাণ্ড বাড়ির জন্য কোনো মালি নেই। মিসির আলি গাছপালা চেনেন না, বোগেনভেলিয়া চিনতে পারছেন। গাছ ভর্তি ফুল তাও বোঝা যাচ্ছে। অন্ধকারের জন্য মনে হচ্ছে গাছ ভর্তি কালো ফুল ফুটেছে।
মিসির আলি গেটের কাছে এসে দাঁড়ালেন। দারোয়ান টুল ছেড়ে উঠে এলো। মিসির আলি বললেন, আমার নাম মিসির আলি, আমি নিশির সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ান কোমর থেকে চাবির গোছা বের করে গেট খুলল। একটা কথাও বলল না। মানুষদের অনেক অদ্ভুত স্বভাবের একটি হচ্ছে অন্ধকারে তারা কম কথা বলে। মানুষ ছাড়া অন্য সব জীবজন্তু অন্ধকারেই সারা শব্দ বেশি করে। নিশি কি আছে? দারোয়ান হ্যাসূচক মাথা নাড়ল। তার গলার স্বর কেমন? মিসির আলির শোনার আগ্রহ ছিল, কিন্তু সে মনে হয় কথা বলবে না। বেল টেপা হয়েছে, কেউ সদর দরজা খুলছে না। মিসির আলি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে 5টা গোলাপ। ঢাকা শহরে এখন গোলাপ চাষ হচ্ছে। সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায়। 25 টাকায় যে 5টা গোলাপ কিনেছেন, সেই গোলাপগুলির দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। ফুলের দোকানদার গোলাপের কাঁটা ফেলে দিতে চেয়েছিলেন, তিনি ফেলতে দেননি। কাঁটা হচ্ছে গোলাপের সৌন্দর্যের একটা অংশ। কাঁটা ছাড়ানো গোলাপকে তার কাছে নগ্ন বলে মনে হয়। দারোয়ান আরো একবার বেল টিপে তার টুলে গিয়ে বসল। সে মনে হয় আর বেল টিপবে না, বাকি রাতটা টুলে বসে পার করে দেবে। ঝিঝি পোকা ডাকছে। ঢাকা শহরে ঝিঝির ডাক শোনা যায় না। এই পোকাটা কি মনের ভুলে এদিকে চলে এসেছে? ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো, শেয়ালের প্রহরযাপন ধ্বনি কিছুই আর শোনা হবে না। প্রাণের বিবর্তনের মতো হবে শব্দের বিবর্তন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। চটি পায়ে কে যেন আসছে। নিশি? হতে পারে। বসার ঘরে বাতি জ্বলল। দরজার ফাঁক দিয়ে সেই আলো এসে পড়ল মিসির আলির গায়ে। কটা বাজছে দেখার জন্যে মিসির আলি তার পাঞ্জাবের হাতা গুটালেন। হাতের ঘড়ি নেই। ঘড়ি নষ্ট বলে ফেলে রেখেছেন। নতুন ঘড়ি কেনা হচ্ছে না। তিনি নিদারুণ অর্থ সংকটে আছেন। 5টা গোলাপ কেনার সময়ও বুকের ভেতর খচখচ করছিল। আসুন, ভেতরে আসুন। দরজা ধরে নিশি দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে কালো সিল্কের শাড়ি। সে খুব সেজেছে। কপালে কালো টিপ, চোখে কাজল, গয়নাও পরেছে। গলায় সরু চেইনের লকেট। লকেটের মাথায় লাল একটা পাথর। সেই পাথর আধো অন্ধকারেও কেমন ঝলমল করছে। কি পাথর এটা? জিরকন? একমাত্র জিরকনই এমন কড়া লাল হয়, এমন দ্যুতিময় হয়। নিশি, তোমার জন্য কিছু গোলাপ এনেছি। থ্যাংক ইউ। সাবধানে ধরো, কাটা সারানো হয়নি। নিশি ফুল হাতে নিয়ে হাসল। মিসির আলি মনে মনে বললেন, বাহ, কি সুন্দর মেয়ে। সৃষ্টিকর্তা রূপের কলস মেয়েটির গায়ে ঢেলে দিয়েছেন। বাবা বাড়িতে নেই? মাত্র 20 মিনিট আগে চলে গেছেন। জরুরি কল পেয়ে তাকে যেতে হয়েছে। পাইলটদের এই সমস্যা। মজা করে ছুটি কাটাচ্ছে, হঠাৎ ইমার্জেন্সি কল। আপনি কি ড্রয়িং রুম বসবেন না স্টাডিতে বসবেন? এক জায়গায় বসলেই হলো। আসুন, স্টাডিতে বসি। আমাদের ড্রয়িং রুমটা এমন যে কেউ বসে স্বস্তি পায় না। আমি কিন্তু আপনার জন্য রান্না করেছি। ভাত, ডাল, চচ্চড়ি আর ডিম ভাজা। থ্যাংক ইউ। ডিম ভাজা এখনো হয়নি। ডিম ফেটে রেখেছি। খেতে বসবেন আর আমি ভেজে দেব। আচ্ছা, আপনার যখন খিদে হবে বলবেন, ভাত দিয়ে দেব। তোমাদের বাড়িতে কি আর লোকজন নেই? এই মুহূর্তে শুধু আমি আর দারোয়ান ভাই আছি। আমাদের একজন কাজের মেয়ে আছে, কিসমতের মা। তার জল বসন্ত হয়েছে, তাকে ছুটি দিয়েছি। সে দেশের বাড়িতে চলে গেছে। সে কবে আসবে কে জানে। মনে হয় আসবে না। আমাদের বাড়িতে যারা কাজ করে তারা ছুটিতে গেলে আর ফিরে আসে না। নিশি মিসির আলিকে স্টাডিতে নিয়ে বসালো। মাঝারি আকৃতির ঘর, হালকা সবুজ কার্পেটে মেঝে মোড়া। 2টা চেয়ার মুখোমুখি বসানো। একটা চেয়ারের পাশে স্ট্রে। আপনি যেভাবে বসেন সেইভাবে আরাম করে বসুন। পা তুলে বসুন। আজ আপনি আসুন, আমি তা চাচ্ছিলাম না। কেন বলুন তো? বলতে পারছি না। আমি আপনাকে খুব ভালো করে খাওয়াতে চাচ্ছিলাম। কাজের মেয়েটি নেই, ভালো কিছু খাওয়াতে পারবো না। তবে আমি আপনাকে বাইরের খাবার খাওয়াতে চাচ্ছিলাম না। যা পেরেছি রেঁধেছি। আমার জন্যে খাবার তেমন জরুরি না। অনেকে খাবারের জন্য বেঁচে থাকেন,
আমি বাচ্চার জন্য খাই। কফি খাবেন? খাবো। বসুন, কফি বানিয়ে আনি। কফি খেতে খেতে গল্প করি। আপনার কি গরম লাগছে? না, গরম লাগবে কেন? বন্ধ ঘর তো, হালকা করে ফ্যান ছেড়ে দিই। দাও। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন। মিসির আলি পা উঠিয়ে বসলেন। মাথার উপর ফ্যান ঘুরছে। একটু শীত শীত লাগছে, তাই ভালো। শীতের রাতে শীত না লাগলে ভালো লাগে না। কফি নিন। মিসির আলি কফি নিলেন। গন্ধ থেকে বলে দেয়া যায় কফি খুব ভালো হয়েছে। ব্রাজিলের কফি বিনের কফি আমার খুব প্রিয়। কফি ভালো হয়েছে? আমাকে কেমন দেখাচ্ছে তা তো বললেন না। তোমাকে অপূর্ব লাগছে। আপনি আসবেন, এই জন্যেই সন্ধ্যা থেকে সাজ করেছি। আপনি যখন বেল টিপলেন তখন আমার টিপ দেয়া শেষ হয়নি, এই জন্যেই দরজা খুলতে দেরি হলো। কালো রং কি আপনার পছন্দ? হ্যাঁ, পছন্দ, খুব পছন্দ। আমাকে দেখে কি আপনার শীত শীত লাগছে না? কেন বলো তো? শীতকালে সিল্কের শাড়ি পরা কাউকে দেখলে শীত শীত লাগে। যে শাড়ি পরে আছে তার শীতটা যে দেখছে তার গায়ে চলে আসে। তোমার পর্যবেক্ষণ শক্তি ভালো। আপনার চেয়েও কি ভালো? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যে সবকিছু খুব খুঁটিয়ে দেখি তা কিন্তু না। এই কাজটা লেখকরা করেন। সবকিছু দেখেন ক্যামেরার চোখে। যা দেখছেন তারই ছবি তুলে ফেলছেন। আপনি কিভাবে দেখেন? আমি আর 10টা মানুষ যেভাবে দেখে সেভাবেই দেখি। দেখতে দেখতে কোনো একটা জায়গায় খটকা লাগে, তখন খটকার অংশটা ভালো করে দেখি, বারবার দেখি। বুঝিয়ে বলুন। মনে করো এক টুকরা কাপড় আমাকে দেয়া হলো। আমি কাপড়টা দেখব, তার ডিজাইন দেখব, রং দেখব, বুনন দেখব। অন্যরা যেভাবে দেখবে সেভাবেই দেখব। দেখতে গিয়ে হঠাৎ যদি চোখে পড়ে একটা সুতো ছেঁড়া, তখন সকল নজর পড়বে ওই ছেঁড়া সুতোয়। তখন দেখব সুতোটা কোথায় ছিঁড়েছে, কেন ছিঁড়েছে। আমি যে আপনার কাছে আমার পাণ্ডুলিপি দিলাম, সেখানেও কি আপনি ছেঁড়া সুতো পেয়েছেন? হ্যাঁ। বলুন শুনি। নিশি একটু ঝুঁকে এলো। তার মুখ ভর্তি হাসি। মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। মিসির আলি বললেন, তার আগে তুমি বলো, তোমার কি কোনো বোরকা আছে? সৌদি বোরকা, যেখানে শুধু চোখ বের হয়ে থাকে। নিশি শান্ত গলায় বলল, হ্যাঁ আছে। মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তাহলে বলা যেতে পারে তোমার সমস্যার সমাধান আমি করেছি। বলুন আপনার সমাধান। সমাধান বলা ঠিক হবে না। আমি সমস্যা ধরতে পেরেছি, সমাধান তোমার হাতে। আপনি সমস্যাটা কিভাবে ধরলেন বলুন। গোড়া থেকে বলুন। আপনার সমস্যার মূলে পৌঁছার প্রতিক্রিয়াটা জানার আমার খুব আগ্রহ। ধরে নিন আমি আপনার একজন ছাত্রী। আপনি আমাকে বোঝাচ্ছেন, আমি আপনার কাছে শিখছি। মিসির আলি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর সহজ স্বরে বলতে শুরু করলেন। তার বলার ভঙ্গিটি আন্তরিক। মনে হচ্ছে তিনি তার ছাত্রীকে বোঝাচ্ছেন। নিশি, আমি যা করলাম তা হচ্ছে তোমার লেখা পড়ে গেলাম, খটকার অংশগুলি বের করলাম। যেসব জায়গায় আমার খটকা লাগলো সেগুলি হচ্ছে: ক, তুমি তোমার লেখায় কোথাও তোমার খালা, মামা, চাচা, ফুফাদের কথা আনোনি, তাদের সম্পর্কে কিচ্ছু লেখনি। খ, তোমাদের কোনো কাজের লোকের দোতলায় ওঠার অনুমতি পর্যন্ত নেই, অথচ শরীফা নামের কাজের মেয়েকে তোমার ঘরে ঘুমোতে দেয়া হচ্ছে। কেন? গ, শরীফার স্বামী পাগল হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে পাবনা শহরে। এই খবর তুমি জানলে কি করে? তোমার জানার কথা না। আমি অগ্রসর হয়েছি এই 3টি খটকা নিয়ে। তুমি যে কাপড় বুনেছ তার সবই ভালো, শুধু 3টে সুতো ছিঁড়ে গেছে। কেন ছিল? ছেঁড়া সুতোগুলিকে জোড়া লাগানো যায় কিভাবে? এই 3টি সুতার ভেতর কি কোনো সম্পর্ক আছে? তখন আমার কাছে মনে হলো, তোমার যদি কোনো বোরকা থাকে, সৌদি বোরকা, তাহলে খটকাগুলির মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। 3টি সুতার ভেতর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তোমার কি মনে আছে তোমার বোরকাওয়ালি এক বান্ধবীর গল্প করতে গিয়ে তুমি নানান ধরনের বোরকার কথা বলেছ? মনে আছে? নিশি বলল, মনে আছে। বোরকা সম্পর্কে তুমি জানো, তুমি হয়তো ব্যবহারও করো। এই তথ্যটা বেশ জরুরি। মিসির আলি
আরেকটি সিগারেট ধরালেন। নিশির মুখ হাসি হাসি, মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। মিসির আলি বললেন, নিশি, আমি এক কাজ করি, আগে তোমার সমস্যাটা বলি, তারপর বরং ব্যাখ্যা করি সমস্যায় কিভাবে পৌঁছেছি। আপনার যেভাবে ভালো লাগে সেইভাবেই বলুন। তবে বোরকা পরে আমি ঢাকা শহরে ঘুরে বেড়াই তা কিন্তু না। শখ করে কিনেছিলাম, একদিনই পরেছি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। মিসির আলি শান্ত গলায় বললেন, তুমি হচ্ছ তোমার বাবা মার পালিত কন্যা, যে কারণে তোমার নিজের জগৎ ছাড়া বাইরের কারোর সঙ্গে তোমার যোগাযোগ নেই। খালা, মামা, চাচা, ফুপুরা তোমার ভুবনে অনুপস্থিত। তোমার লেখায় তারা কেউ নেই। তোমার অসম্ভব বুদ্ধি, তুমি খুব সহজে ব্যাপারটা আঁচ করে ফেলো। তোমার নিজের জগৎ লণ্ডভণ্ড হয়ে যায়। তোমার নিতু আন্টি সেই লণ্ডভণ্ড জগৎ ঠিক করতে চান। তিনি হঠাৎ মনে করেন যে তোমার একজন সার্বক্ষণিক সঙ্গী থাকলে ভালো হয়। তিনি সঙ্গী নিয়ে এলেন, শরীফাকে নিয়ে এলেন। সেই শরীফাকে থাকতে দেয়া হলো তোমার সঙ্গে। কেন? তোমার নিতু আন্টি ভেবেছিলেন তুমি কারণটা ধরতে পারবে না। তুমি চট করে ধরে ফেলেছ। ভালো কথা, শরীফা মেয়েটিও খুব রূপবতী। তুমি ধরে ফেললে শরীফা তোমার বোন। হত দরিদ্র এই পরিবার থেকেই একসময় তোমাকে আনা হয়েছিল। শরীফা অবশ্য কিছু জানল না। মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেল। তুমি তাকে যেতে দিলে না, ধাক্কা দিয়ে ফেলে দিলে। প্রবল অপরাধবোধ তোমাকে গ্রাস করল। তুমি সেই অপরাধবোধের কারণেই বোরকা পরে একদিন দেখতে গেলে বোনের স্বামীকে। কিছু একটা তুমি তার সঙ্গে করেছ। সেটা কি আমি জানি না, মনে হয় ভয়ঙ্কর কিছু। বোনের কাছ থেকে শোনা শারীরিক গল্পগুলিও তোমাকে প্রভাবিত করতে পারে। তুমি নাটকীয়তা পছন্দ করো। আমার ধারণা তুমি তার সঙ্গে বড় ধরনের কিছু নাটকীয়তাও করেছ। এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে তা হলো তুমি তোমার বোনের শাড়ি পরে বোন সেজেই তার কাছে গিয়েছ। এমন কাজ তুমি করো। শরীফা সেজে তুমি হাসিব নামের একজনকে ভয় দেখিয়েছ। যদিও আমার ধারণা ভয় দেখানো তোমার উদ্দেশ্য ছিল না। তুমি গভীর রাতে তার কাছে উপস্থিত হতে চেয়েছিলে, তাই না? জানি না। ভয় পাবার পর হাসিব কি করলো? তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তুমি কি তার জ্ঞান ফেরা পর্যন্ত সেই ঘরে ছিলে? না, আমি চলে এসেছিলাম। জ্ঞান ফেরার পর কি হলো? জানি না কি হলো। আমি ঘর থেকে নামিনি। দোতলা থেকে শুধু শুনেছি খুব হইচই হচ্ছে। সকালবেলা হাসিব বাসা ছেড়ে চলে যান। কাউকে কিছু বলে যাননি? বাবাকে বলে গেছেন, আমাকে কিছু বলে যাননি। তার থেকে কি আমরা ধারণা করতে পারি যে সে বুঝতে পেরেছিল শরীফা নয়, গভীর রাতে তুমি তার ঘরে উপস্থিত হয়েছিলে? নিশি চুপ করে রইল। তুমি কি পরে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছ? করেছি, পাইনি। যে কম্পিউটারের দোকানে তিনি কাজ করতেন সেখানেও তিনি আর ফিরে যাননি। তুমি যদি চাও আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারি। হারানো মানুষ খুঁজে বের করার ব্যাপারে আমার নাম আছে। তুমি কি চাও? না, আমি চাই না। খাটের নিচে যে আমি শরীফাকে দেখতাম সেই সম্পর্কে বলুন। আপনার ধারণাটা কি শুনি। তুমি যে খাটের নিচে অনেক কিছু দেখতে পাও, এসব সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তোমার মাথার একটা অংশ এখন কাজ করছে না। সেই অংশ নানান ছবি তৈরি করে তোমাকে দেখাচ্ছে। তবে দেখালেও তুমি জানো এইসব মায়া। তুমি অসাধারণ বুদ্ধিমতী একটি মেয়ে। তুমি বুঝতে পারবে না তা না। আমার ছোট মা এবং বাবা এরাও কিন্তু শরীফাকে দেখেছেন। শোনো নিশি, আমি তো ওদের সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি তোমার সমস্যা নিয়ে। তুমি কি দেখেছো না দেখেছো সেইটা নিয়ে বিচার বিবেচনা হবে। আমার এখন খিদে লেগেছে, আমাকে খেতে দাও। নিশি নড়ল না, বসেই রইল। মিসির আলি বললেন, তোমার জীবনটা কাটছে একটা তন্দ্রার মধ্যে। তুমি যা ভাবছো, যা করছো তার কিছু না, তন্দ্রাবিলাস। তন্দ্রাবিলাস নামটা খুব সুন্দর মনে হলেও তন্দ্রাবিলাসের জগৎটা মোটেই সুন্দর না, ভয়াবহ ধরনের অসুন্দর। এই জগতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এ জগতের বাসিন্দারা মনে করে তাদের জগৎটাই সত্যি, যা আসলে সত্যি না। আমি মনে প্রাণে কামনা করি তন্দ্রাবিলাসের জগৎ থেকে তুমি একদিন বের হয়ে আসবে। নিশি নড়ে বসল। মিসির আলি বললেন, তুমি কিছু বলবে? নিশি চাপা গলায় বলল, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? কোথায় যাব? আমার শোবার ঘরে। কেন?
শরীফা আমার ঘরে বসে আছে। আপনি তাকে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। আমি দেখতে চাচ্ছি না নিশি। তোমার ভয়ঙ্কর জগতের অংশ আমি হতে চাই না। আসুন না প্লিজ। না, শুনো নিশি, আমি যখন না বলি তখন সেই না কখনো হ্যাঁ হয় না। ওই প্রসঙ্গ থাক। ভালো কথা, তুমি যে ওইদিন টেলিফোনে হট করে বলে দিলে দোকানদারের মালিকের মেয়ের নাম লায়লা, কিভাবে বললে? আমি অনেক চিন্তা করেও বের করতে পারিনি। আমি যদি বলি শরীফা আমাকে বলেছে, আপনি কি বিশ্বাস করবেন? না। আপনার খিদে পেয়েছে, আসুন খাবার দিই। মিসির আলি খুব তৃপ্তি করে খেলেন। সামান্য খাবার, কিন্তু খেতে এত ভালো হয়েছে। আলু ভর্তার উপর মেয়েটি গাওয়া ঘি ছড়িয়ে দিল। গন্ধে চারদিক মম করছে। আপনাকে কি শুকনো মরিচ ভেজে দেব? একটা বই পড়েছিলাম, ভাজা শুকনো মরিচ আপনার খুব পছন্দ। দাও। নিশি মরিচ ভেজে নিয়ে এলো। কি যত্ন করেই না মেয়েটি তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন মেয়েটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একবার তার ইচ্ছে হলো নিজের হাতে মেয়েটির চোখের জল মুছে দেন। পর মুহূর্তে মনে হলো, না, নিশির চোখের জল মুছিয়ে দেবার দায়িত্ব তার না। তার দায়িত্ব জলের উৎস মুখ খুঁজে বের করা। এই কাজটা তিনি করেছেন। তার দায়িত্ব শেষ হয়েছে। মেয়েটি যদি তার চোখের জল মুছতে চায়, তাহলে তাকেই তা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প তন্দ্রাবিলাস। আজ শুনলেন পঞ্চম এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।